বিদ্যুৎ সংকট নিয়ে যে এই যে বিরোধী দল যে চ্যালেঞ্জটা গ্রহণ করলো, সেটাও বা আপনার কাছে কি মনে হচ্ছে যে একটা নাহিদ ইসলাম এখন এখন আমি আপনাকে বলি, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি প্রধানমন্ত্রী তো নিজেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, তিনি অফার দিয়েছেন, তিনি বলেছেন যে আপনারা ভালো প্রস্তাব দেন, আমরা 6 মাসের ভিতরে সেগুলো বাস্তবায়ন করব। তো তিনি নিজেই বলেছেন। তো কাজে আমি তো মনে করি এটা একটা গণতান্ত্রিক প্র্যাকটিসের মধ্যেই আছে, এবং সরকার এবং বিরোধী দল পরস্পরকে হেল্প করবে, সমালোচনা করবে, আবার সহায়তাও করবে, ভালো পরামর্শ দিয়ে সহায়তা করবে, এটা স্বাভাবিক, এটাতে আমি কোনো দোষের কিছু দেখি না। কিন্তু আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে আমরা সরকারকে সমালোচনা করতে গিয়ে দেশের মধ্যে এমন পরিস্থিতির সৃষ্টি করব না যে পরিস্থিতির মধ্য দিয়ে আপনার ওই ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ পায়, যে পরিস্থিতির কারণে ওই ফ্যাসিবাদের পৃষ্ঠপোষকরা অর্থাৎ এই ভারতীয় আধিপত্যবাদ মাথাচড়া দিয়ে ওঠার সুযোগ পায়। এই ধরনের পরিস্থিতি আমরা অবশ্যই সরকারের ভুল ত্রুটি সমালোচনা করব এবং করা উচিত। আমি মানে মানে কঠোরভাবে বলছি যে সরকারের ভুল ত্রুটির কঠোর সমালোচনা করা উচিত, অবশ্যই করা উচিত। কিন্তু সেই কঠোরতাটাও আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমার দেশ বিরোধী শক্তি, এই গণতন্ত্র বিরোধী শক্তি, মানবতা বিরোধী শক্তি যেন এই বিরোধিতার এই সমালোচনার সুযোগটা যেন না নিতে পারে, ওই জায়গায় আমরা যাব না। অর্থাৎ আমাদের এই জায়গায় এক থাকতে হবে যে আমরা সরকার এবং বিরোধী দল, আমাদের ভিতরে গণতান্ত্রিক চর্চা থাকবে, প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, সমালোচনা থাকবে, বন্ধুত্ব থাকবে, সবকিছু থাকবে। কিন্তু এই সবকিছু এমন পর্যায়ে নেব না যেখানে ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে মাথাচাড়া দেওয়ার সুযোগ পায়, এমন জায়গায় নেব না যেখানে ফ্যাসিবাদ আপনার সুযোগ পেয়ে যায় মাথাচাড়া দেওয়ার বা ফিরে আসার। এইটুকু বজায় রেখে বাকি সবকিছুর ব্যাপারে আমি একমত এবং আমি বিরোধী দলকে সমর্থন করি, সরকারকেও আমি মনে করি যে এই সুযোগটা বিরোধী দলেরও দেওয়া উচিত। এবং আমি মনে করি যে বর্তমান প্রধানমন্ত্রী অত্যন্ত সাবমিসিভ, অত্যন্ত বিনয়ী, এত বিনয়ী প্রধানমন্ত্রী আমরা অনেকেই সমালোচনা করছেন যে এত বিনয়ী একজন প্রধানমন্ত্রী মানায় কিনা, এরকমও তো অনেকে বলছেন দেশের মধ্যে যে উনি অতিরিক্ত বিনয় দেখিয়ে ফেলছেন, এত প্রশ্রয় দেওয়াই বা ঠিক হচ্ছে কিনা। কিন্তু এখন এক একজনের এক এক স্টাইল, তিনি আগাগোড়াই স্টাইল বিনয়ী, তিনি কম কথা বলেন, এটা তার মায়ের কাছ থেকে পাওয়া। তার মাও অনেক কম কথা বলতেন, শুনতেন বেশি, কথা বলতেন কম, মৃদুভাষী ছিলেন। তিনিও মানে কথা কম বলেন, আপনি দেখবেন যে পার্লামেন্টে বা বিভিন্ন জায়গায় তিনি চুপ করে থাকেন, অন্যরা তার পার্টির অন্যরা কথা বলেন, তিনি শোনেন। কারণ আপনি জানেন তিনি প্রথমবার এমপি হয়েছেন, প্রথমবারই এমপি হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি দীর্ঘদিন বাংলাদেশের বাইরে ছিলেন। সে কারণে তিনি এখন এটা কি বলে লার্নিং পর্যায়ে আছেন। তিনি এখন মানে ইনপুট নিচ্ছেন, সমস্ত জায়গা থেকে সমস্ত সেক্টরের সাথে বসছেন, তিনি ইনপুট নিচ্ছেন। হয়তো একটা বছর পরে গেলে তিনি সেখানে যখন পুরো পিকচারটা তার হাতে চলে আসবে এবং আমাদের সরকারের সমস্ত মেকানিজমের মধ্যে এই যে আধিপত্যবাদের যে মানে বিষাক্ত শিকড় বাকড় গুলো কিন্তু ছড়ানো রয়েছে, ফ্যাসিবাদের শিকড় বাকড় গুলো কিন্তু ছড়ানো রয়েছে, সেইগুলো উপড়ে ফেলতে না পারলে আপনি কিভাবে করবেন? তো সেই উপড়ে ফেলা তো রাতারাতি সম্ভব না, জান না? যেমন আমরা আদানির চুক্তি চাইলেও বাতিল করতে পারছি না, জানি যে এটা রাষ্ট্রবিরোধী চুক্তি, দেশের ক্ষতি হচ্ছে, কিন্তু আমরা পারছি না। ঠিক একইভাবে রাতারাতি তো সব চেঞ্জ করা সম্ভব না। বিশেষ করে যদি এই কাজগুলো কিছুটা কাজ আপনার ইউনূস সরকার বা অন্তর্বর্তী সরকার করে যেত, তাহলে হয়তো এই সরকারের উপর এত চাপ হতো না। কিন্তু অন্তর্বর্তী সরকারকে আমরা দেখেছি তারা ফ্যাসিবাদের টোটাল কাঠামোটাকে, সমস্ত আমলা, সমস্ত পুলিশ, সমস্ত মানে সবাইকে রেখে দিয়ে তারা কিন্তু তাদেরকে দিয়ে তাদের মানে লালন পালন করেছে। সেই জায়গায় 6 মাসে বর্তমান সরকার বিপুল পরিমাণ পুলিশ বাহিনী থেকে এই ধরনের মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত দেয় প্রায় 100-র উপরে অফিসারকে তারা কিন্তু চাকরিচ্যুত করেছে, হ্যাঁ, তারা সরিয়ে দিয়েছে। এটা করার কথা ছিল অন্তর্বর্তী সরকারের, তাহলে আজকে এই পরিস্থিতিটা হতো না। একইভাবে তাকে হয়তো এরপরে সিভিল প্রশাসনে হাত দিতে হবে বা অন্যান্য জায়গাতেও হাত দিতে হবে। তো সেই জায়গাগুলো দিয়ে যখন একটা ক্লিন পর্যায়ে আসবে, তখন হয়তো সরকার তার কর্মসূচি বাস্তবায়ন করতে পারবে, তাই না? এখন তো এটা চাইলেই সেটা সম্ভব হচ্ছে না।